হাই ফ্রেন্ডস, আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হলাম। দ্বাদশ শ্রেণীর ভূগোল থেকে কার্স্ট ভূমিরূপ ইউনিট কার্স্ট ল্যান্ডফর্মস। এসো দেখে নেওয়া যাক কার্স্ট ল্যান্ডফর্মস। এখানে মূলত দুটি কোশ্চেন, বড় কোশ্চেন এখান থেকে পুট করে কোশ্চেনগুলো দেখে নাও। কার্স্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা দাও। অথবা এভাবে কোশ্চেনটা থাকে, চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজল ক্রিয়ার ফলে যে সমস্ত ভূমিরূপগুলি গড়ে ওঠে তা চিত্রসহ বর্ণনা করো। দুটির একই অ্যান্সার হবে। তারপরে যেভাবে মার্কস থাকবে, মার্কসের উপর ডিপেন্ডেবল করে চিত্রসহ সুন্দরভাবে লিখে নেবে। ওকে, এসব পুরোটাই আমরা ডিসকাস করতে চলেছি। কার্স্ট জার্মান ওয়ার্ড। কার্স্ট ওয়ার্ডটি হচ্ছে জার্মান ওয়ার্ড, মিনিং দেয়ার বাই বেয়ার রকি গ্রাউন্ড, উন্মুক্ত প্রস্তরময় ভূমি। এর মানেটা হচ্ছে উন্মুক্ত প্রস্তরময় ভূমি। এখানে কার্স্ট ভূমিরূপ বলিতে, এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। কার্স্ট ভূমিরূপ বলিতে ভূপৃষ্ঠের যে সমস্ত অঞ্চলে চুনাপাথর ও ডলোমাইট দ্বারা গঠিত সেই ভূমিরূপগুলিতে যখন বলছে বৃষ্টির জল কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশ্রিত হয়ে কার্বনিক অ্যাসিডে পরিণত হয়, যখন কার্বনিক অ্যাসিডে পরিণত হওয়ার পর সেই দ্রবণ প্রক্রিয়ার ফলে সেই ভূপৃষ্ঠ বা উপপৃষ্ঠীয় শিলাগুলি দ্রবীভূত হয়ে শিলার রাসায়নিক ও ভৌত ধর্মের পরিবর্তন ঘটায়। তার ফলে সেই সঙ্গে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়, বিশেষ আলাদা ধরনের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। এই ধরনের এলাকাকে কার্স্ট অঞ্চল বলা হয়ে থাকে। ওকে, যা গেছে একবার দেখে নিও। এখানে যুগোস্লেভিয়ার আড্রিয়াটিক সমুদ্রের তীরবর্তী অঞ্চলে এই ধরনের কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। ভারতের মধ্যে কোথায় কোথায় লক্ষ্য করা যায়? দেরাদুন উত্তরাঞ্চল, পাঁচমড়ি মধ্যপ্রদেশে রয়েছে, অন্ধ্রপ্রদেশের ব্যারাকেপ ইত্যাদি অঞ্চলে কার্স্ট ভূমিরূপ লক্ষ্য করা যায়। আচ্ছা, কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য কতগুলি অনুকূল পরিবেশের প্রয়োজন হয়ে থাকে, সেই অনুকূল পরিবেশগুলি একটু দেখে নেওয়া যাক। কি কি অনুকূল পরিবেশের প্রয়োজন হয়ে থাকে? সেই অঞ্চলটিতে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কিছুটা নিচে, এখানে ভূপৃষ্ঠ হবে, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কিছুটা নিচে পর্যন্ত চুনাপাথর স্তর থাকা প্রয়োজন। নেক্সট কি, সেই অঞ্চলে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 40% বেশি থাকতে হবে এবং ঘন ও পুরু এবং অসংখ্য ফাটলযুক্ত হতে হবে। ওকে, নেক্সট রয়েছে, সেখানে পর্যাপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের প্রয়োজন হয়ে থাকে। কারণ এখানে বার্ষিক বৃষ্টিপাত অ্যানুয়াল রেনফল 30 সেন্টিমিটার রয়েছে। এর কম হলে দ্রবণ প্রক্রিয়ায় ব্যাহত ঘটায়। কারণ বৃষ্টিপাত না ঘটলে দ্রবণ প্রক্রিয়া সক্রিয় হতে পারে না, তাই বৃষ্টিপাত খুবই প্রয়োজন কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার ক্ষেত্রে। ওকে, এখানে একটা দ্রবণ রয়েছে, কীভাবে এই হচ্ছে দেখে নাও। ওয়াটার, জল এবং কার্বন ডাইঅক্সাইড, জল প্লাস কার্বন ডাইঅক্সাইড H2 প্লাস CO2 মিলিত হয়ে কি হচ্ছে, কার্বনিক অ্যাসিডে পরিণত হচ্ছে, H2CO3 কার্বনিক অ্যাসিড, H2CO3 এগুলো লিখে নাও। H2CO3 কার্বন ডাইঅক্সাইড, CO2, জল H2। ওকে, নেক্সট রয়েছে, এটা আলাদা, চুনাপাথর লাইমস্টোন H2CO3। ওকে, কার্বনিক অ্যাসিডটা কি H2CO3, কার্বনিক অ্যাসিড হচ্ছে H2CO3 আর চুনাপাথর হচ্ছে CaCO3। ওকে, হচ্ছে ক্যালসিয়াম দুটো একসাথে মিশ্রিত হয়ে
হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট হচ্ছে Ca ফার্স্ট ব্র্যাকেট, এই CO3 ক্লোজ ব্র্যাকেট। ওকে, CaHCO3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওকে, নেক্সট রয়েছে টাইপস অফ কার্স্ট ল্যান্ডফর্মস। কার্স্ট ল্যান্ডফর্মসের ভূমিরূপের প্রকার। ডায়াগ্রামগুলি নিচে দেওয়া রয়েছে, এরপরে আমি ডিসকাস করার পরে ওগুলো দেখাবো, ভালো করে এগুলো বুঝে নাও। কার্স্ট ল্যান্ডফর্মসের টাইপস। টাইপস কার উপর ডিপেন্ডেবল করে এখানে শ্রেণীবিভাগ হচ্ছে জলবায়ুর প্রভাব, শিলার গঠন, এগুলোতে কমা রয়েছে। জলবায়ুর প্রভাব, শিলার গঠন, অবস্থান, ধরন প্রভৃতির উপর ভিত্তি করে কার্স্ট অঞ্চলকে, স্পেলিংটা দেখে নাও, কার্স্ট অঞ্চলকে জোবান সিভিজিক অ্যান্ড সোয়েটিং 1972 সালে কয়েকটি শ্রেণীতে ভাগ করেছেন। ওকে, কী কী শ্রেণীতে ভাগ করেছে দেখে নেওয়া যাক। হলোকার্স্ট। হলোকার্স্টটা কি হচ্ছে? চুনাপাথরযুক্ত অঞ্চলে মূলত মূলত দ্রবণ প্রক্রিয়া এখানে মুখ্য ভূমিকা পালন করে থাকে। আর মেরোকার্স্ট, এগুলো খুব একটা ইম্পর্টেন্স নয় দ্বাদশ শ্রেণীর জন্য, বাট আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য দেখে নেওয়া ভালো। মেরোকার্স্ট সঠিক অনুকূল পরিবেশ না থাকার ফলে অল্প কিছু সংখ্যক কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে। সব ধরনের ভূমিরূপগুলি গড়ে উঠতে পারে না। সঠিক অনুকূল পরিবেশ না থাকার ফলে সবগুলো গড়ে উঠতে পারে না, খুব কম পরিমাণে কিছু সংখ্যক পরিমাণে কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে, সেটাই হচ্ছে মেরোকার্স্ট। পুরো ডিটেলস এখানে ডিসকাস করা রয়েছে, কারণ আদার্স কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে। তাই তোমরা যে কতজন দ্বাদশ শ্রেণীর এখানে রয়েছো, তোমরা ঠিক নোটস বানিয়ে সুন্দরভাবে লেখো নাও। যেভাবে মার্কস থাকবে 5 মার্কসের থাকে মনে হচ্ছে, না 7 মার্কসের, দেখে নাও। সিউডোকার্স্ট চুনাপাথর ছাড়া অন্য কোনো শিলা গঠিত অঞ্চলে সৃষ্টি কার্স্ট ভূমিরূপ স্পেলিংটা কার্স্ট ভূমিরূপের মতো গড়ে ওঠা ভূমিরূপগুলিকে বলা হয় সিউডোকার্স্ট। চুনাপাথর ছাড়াই, এখানে লাইমস্টোন ছাড়াই অন্য কোনো শিলা যেখানে গঠিত অঞ্চলে সৃষ্টি কার্স্ট ভূমিরূপ, যেখানে চুনাপাথর থাকে না সেই সমস্ত অঞ্চলে যে সমস্ত ব্যতিক্রম কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠে এদের বলা হচ্ছে সিউডোকার্স্ট। নেক্সট রয়েছে নিভাল কার্স্ট। যে সমস্ত চুনাপাথরযুক্ত অঞ্চলে তুষারের ঘাত প্রতিঘাত প্রক্রিয়ায় গঠিত কার্স্ট ভূমিরূপগুলিকে বলা হয় নিভাল কার্স্ট। কার্স্ট স্পেলিংটা প্রত্যেকটি জায়গায় মিস্টেক রয়েছে, একটু দেখে নিও। হ্যাঁ, ক্ষয়জাত ভূমিরূপ সমূহ। কার্স্ট ভূমিরূপে ক্ষয়জাত প্রক্রিয়ার ফলে যে সমস্ত কার্স্ট ভূমিরূপগুলি গড়ে ওঠে সেগুলি হচ্ছে, দেখে নাও, এগুলি প্রত্যেকটিতে ডায়াগ্রাম লাগবে, এক্সামের ক্ষেত্রে ডায়াগ্রাম সুন্দরভাবে দিও। শৃঙ্খল অথবা সোয়ালো হল। শৃঙ্খল অথবা সোয়ালো হল। শৃঙ্খল কি? যে সমস্ত চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার ফলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র বা গর্তের সৃষ্টি হয় তাদের বলা হয় শৃঙ্খল বা সোয়ালা হল। ওকে, নেক্সট দেখো কি রয়েছে। পোনার। পোনার হচ্ছে সোয়ালা হলের মুখ থেকে যে ভূ অভ্যন্তরে বিস্তৃত সুড়ঙ্গ, এখানে মিস্টেক রয়েছে, বিস্তৃত সুড়ঙ্গ পথটিকে বলা হয় পোনার। সুড়ঙ্গ পথটিকে বলা হয় পোনার। ছবিগুলো দেখলে আরও ডিটেলস বুঝতে পারবে। ওকে, ডোলাইন এখানে সিকোয়েন্সভাবে দেওয়া রয়েছে, একটু সুন্দরভাবে দেখে নাও। যখন কার্স্ট অঞ্চলে কতকগুলি শৃঙ্খল, ওখানে উপরে রয়েছে, উপরের পয়েন্টটাতে ছিল শৃঙ্খল বা সোয়ালা হল। তারপর নেক্সট রয়েছে যেটা ডোলাইন। ডোলাইন দেখো, যখন কার্স্ট অঞ্চলে কতকগুলি শৃঙ্খল বা সোয়ালা হল পরস্পর ধসে গিয়ে একসাথে যখন মিলিত হয়ে কী হবে? মিলিত হওয়ার পর একটি বড় আকারের রূপ ধারণ করবে। যখন বড় আকারের রূপ ধারণ করবে তখন তাকে
বলা হয় ডলাইন। এর বেস হচ্ছে 50 থেকে 100 মিটার এবং গভীরতা হচ্ছে 2 থেকে 10 মিটারের মধ্যে থাকে। এর বেশিও অনেকগুলি থাকে, কিন্তু এটা হচ্ছে মেন 50 থেকে 100 মিটার এবং গভীরতা 2 থেকে 10 মিটারের মধ্যে থাকে। আর যখন ডলাইনের মধ্যে জল সঞ্চিত হয়ে যায় বা জল সঞ্চিত অবস্থায় থাকে, তখন তাকে আমরা বলি কার্স্ট লেক। এটা একটা আলাদা পয়েন্ট হচ্ছে, তো এখান থেকে বানিয়ে নিও। যখন ডলাইনের মধ্যে জল সঞ্চিত হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো? কার্স্ট লেক। ওকে, নেক্সট রয়েছে দেখো উভালা। উভালা হচ্ছে কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার ফলে একাধিক ডলাইন, এর উপরের পয়েন্টটাতে কি ছিল? ডলাইন। ডলাইনের বিস্তৃত ভাগই হচ্ছে উভালা। দেখে নাও, একাধিক ডলাইন যখন পরস্পর একসাথে মিলিত হয়ে যাবে তখন একটি বড় আকারের গর্তের সৃষ্টি হবে, তখন তাকে আমরা উভালা বলি। ওকে, উভালার গভীর হচ্ছে 100 মিটার পর্যন্ত। এখানে বোঝা গেছে ডলাইনের বিস্তৃত ভাগটাকে বলা হচ্ছে উভালা। আর নেক্সট দেখে নেওয়া যাক পলজে। পলজে হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ার ফলে যখন একাধিক উভালা, যে উপরের পয়েন্টটাতে ছিল উভালা, যখন একাধিক উভালা, সিকোয়েন্সভাবে এখানে নোটসটা বানিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, উভালা ধসে পরস্পর একসাথে মিলিত হয়ে উভালার তুলনায় অধিক গর্তের সৃষ্টি হয়, তখন তাকে বলা হয়ে থাকে পলজে। সেন্টেন্স কোথাও যদি ঠিকঠাক না লাগে থাকে নিজের মতো করে বানিয়ে নিও। ওকে, কারণ অনেক জায়গায় একটু মিস্টেক রয়েছে। হামস হচ্ছে পলজের ভেতরে চুনাপাথরের অবশিষ্ট টিলার আকারে অবস্থান করে থাকে। টিলার আকারে যখন অবস্থান করে থাকে তখন সেই টিলাগুলিকে আমরা হামস বলে থাকি। ওকে, নেক্সট রয়েছে হামস। নেক্সট রয়েছে কার্স্ট উইন্ডো। কার্স্ট উইন্ডোটা কি? চুনাপাথরযুক্ত অঞ্চলের দ্রবণ প্রক্রিয়ার ফলে দুর্বল হয়ে গেলে সিঙ্কহোলের, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, সিঙ্কহোলের হবে। ওকে, সিঙ্কহোলের ভূভাগ ধসে পড়ে সেই ভূমিভাগের মধ্য দিয়ে নিচে চুনাপাথরের গুহায় নদীপথ দেখতে পাওয়া যায়। এটা দেখতে অনেকটা জানলার মতো, তাই এরূপ অংশকে কার্স্ট উইন্ডো বা কার্স্ট বাতায়ন বলা হয়ে থাকে। যেমন বরা গুহা থেকে গোস্তানি নদীর প্রবাহকে দেখা যায়। বোঝা গেছে? সলিউশন প্যানটা কি হচ্ছে? ডোলাইনের পরবর্তী রূপেই হচ্ছে সলিউশন প্যান। বোঝা গেছে? যা ডোলাইনের তুলনায় অগভীর ও বিস্তৃত। ডোলাইনের তুলনায় বিস্তৃত বা গভীরতাটা বেশি। বোঝা গেছে? টেরোরোসাটা কি? ভূপৃষ্ঠে কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত জল বিশুদ্ধ চুনাপাথরের মধ্য দিয়ে যখন প্রবাহিত হয় তখন দ্রবণ প্রক্রিয়ার ফলে ওই চুনাপাথর দ্রবীভূত হয়ে ভূপৃষ্ঠে এক প্রকার ল্যাটেরাইট মৃত্তিকার মতো আম্লিক কাদার মতো যে লাল মাটির সৃষ্টি হয় তাকে আমরা টেরারোসা বলি বা টেরারোসা বলা হয়। ওকে, এখানে নেক্সট একটি পয়েন্ট রয়েছে লেপিস বা কারেন। আন্ডারলাইন করে নিও, মিস্টেক হয়েছে। লেপিস বা কারেন চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিড মিশ্রিত জলের ক্ষয়কার্যের ফলে ভূত্বক কতগুলি ফাটলের সৃষ্টি করে। সেই ফাটলগুলি ক্রমশ বিস্তৃত প্রসারিত হতে থাকে এবং প্রসারিত হতে থাকার ফলে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে খাড়াভাবে দাঁড়িয়ে থাকে।
পরস্পর বিচ্ছিন্ন হতে থাকার ফলে কি হয়, খাড়াভাবে দাঁড়িয়ে থাকে। এভাবে ভূত্বকের বিচ্ছিন্ন চুনাপাথরের স্তরগুলিকে বলা হচ্ছে গ্রাইক্স বা ল্যান্ড। এখানে ফ্রান্সে কে লেপিস বলা হয়, ইংল্যান্ডে ক্লেন্টস বলা হয়, আর ক্লেন্টস আর গ্রাইক্স বলা হয়, জার্মানিতে কারেন বলা হয়। এখান থেকে শর্ট কোশ্চেন এগুলো দেই, একটু ভালো করে দেখে নিও। ফ্রান্সে কি বলা হয়, জার্মানিতে কি বলা হয়, ইংল্যান্ডে কি বলা হয়, বুঝা গেছে। মধ্যপ্রদেশের দুর্গ নামক এক জেলা আছে, সেই জেলার 2 কিলোমিটার উত্তরে নন্দিনী খনি অঞ্চলে গ্রাইক অ্যান্ড ক্লিন্টস দেখা যায়। ওকে, ফ্লুভিয়াল কার্স্ট ল্যান্ডফর্মস। ফ্লুভিয়াল কার্স্ট ল্যান্ডফর্মসের আন্ডারে কি কি পড়ছে, গিরিখাত, গার্জ। চুনাপাথরযুক্ত অঞ্চলের উপর দিয়ে যখন নদী প্রবাহিত হয়, তার ফলে দ্রবণ প্রক্রিয়ার ফলে চুনাপাথরকে নিচের দিকে দ্রুত নিম্নক্ষয় করতে থাকে, দ্রুত নিম্নক্ষয় করে এবং খাড়া ঢাল বিশিষ্ট গর্তের সৃষ্টি করে। দ্রুত নির্ণয় করে, এটা ভুল রয়েছে, নিম্নক্ষয় করে ও খাড়া ঢাল বিশিষ্ট গভীর গর্তের সৃষ্টি করে কেই বলা হয় গিরিখাত। ওকে, অন্ধ উপত্যকা। অন্ধ উপত্যকা, ব্লাইন্ড ভ্যালি। ব্লাইন্ড ভ্যালিটি কি হচ্ছে, কার্স্ট অঞ্চলের উপর দিয়ে যখন কোনো নদী প্রবাহিত হয় আর কোনো কোনো শৃঙ্খলে প্রবেশ করে যায়, সেই নদী কোনো নদী প্রবাহিত হচ্ছে, ওই নদী প্রবাহিত হওয়ায় কোথাও দুর্বল ভূখণ্ড থাকার ফলে শৃঙ্খল থাকার ফলে শৃঙ্খলে প্রবেশ করা, সেই জল শৃঙ্খলে প্রবেশ করে যাওয়ায় তখন নদী উপত্যকার বিস্তার সেই উৎস থেকে, যেখান থেকে নদীটির উৎস ছিল আর যেখানে প্রবেশ করছে শৃঙ্খল থাকার কারণে, শৃঙ্খল থাকার ফলে যেখানে প্রবেশ করছে সেখান পর্যন্ত হয়ে থাকে, সেই অংশটিকে অন্ধ উপত্যকা বলা হয়। আর এখানে জল প্রবেশ হয়ে যাওয়ার প্রবেশ হওয়ার ফলে তার অগ্রবর্তী ভাগটাকে, আগের অংশটি জল সেখানে পৌঁছাবে না, তাহলে আগের অংশটিকে আমরা কি বলবো, অংশটিকে বলবো ড্রাই ভ্যালি, শুষ্ক উপত্যকা। এখানে দেওয়া রয়েছে চুনাপাথরযুক্ত অঞ্চলে যেখানে স্পেলিংটা দেখে নিও, সিঙ্কহোলে সব জল যখন পড়ে যায় তখন কি হয়ে যায়, আগের অংশটি তার পরের অংশটি অর্থাৎ নদী উপত্যকার অপর অংশটি জনশূন্য হয়ে পড়ে। তাই নদী উপত্যকার নিম্নাংশ ভাগটি শুষ্ক উপত্যকা বলা হয়। বোঝা গেছে। নেক্সট রয়েছে প্রাকৃতিক সুড়ঙ্গ ও প্রাকৃতিক সেতু। সেতু স্পেলিংটা সেতু দেখে নিও, অনেক জায়গায় স্পেলিং মিস্টেক রয়েছে। প্রাকৃতিক সেতু ন্যাচুরাল টুনেল অ্যান্ড ন্যাচুরাল ব্রিজ, এটা ঠিক আছে। কার্স্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী ভূগর্ভে শৃঙ্খলের মধ্য দিয়ে প্রবেশ করে যাওয়ার ফলে এর মাধ্যমে ভূগর্ভে সুড়ঙ্গের সৃষ্টি হয়, একে প্রাকৃতিক সুড়ঙ্গ বলা হয়। ক্ষয়কার্যের ফলে ভূগর্ভে যে সুড়ঙ্গ সৃষ্টি হয় তাকে আমরা প্রাকৃতিক সুড়ঙ্গ বলি বা প্রাকৃতিক সুড়ঙ্গ বলা হয়। আর যখন প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদ ক্রমশ ধসে পড়তে থাকলে কি হবে, এক সময় সুড়ঙ্গের দৈর্ঘ্য ক্রমশ কমতে থাকবে। সুড়ঙ্গের দৈর্ঘ্যটা যখন প্রাকৃতিক সুড়ঙ্গের ছাদের যে অংশটা রয়েছে সেখান থেকে ধসে পড়তে থাকলে ম্যাটেরিয়ালসগুলো নিচের দিকে নেমে ক্রমশ কমতে থাকবে, তার সুড়ঙ্গের দৈর্ঘ্যটা ক্রমশ কমতে থাকবে। একদিন এমন সময় আসবে যে কমতে কমতে ছাদের কিছুটা অংশ সেতুর মতো আকারে অবস্থান করে আছে, যার উপর দিয়ে সহজে পারাপার করা
যাবে। একেই প্রাকৃতিক সেতু বলা হয়। একে প্রাকৃতিক সেতু বলা হয়। ওকে, নেক্সট যেটা রয়েছে সঞ্চয়জাত ভূমিরূপ। সঞ্চয়জাত ভূমিরূপগুলি নেক্সট ইউনিটে ডিসকাস করে দেব, কারণ এখানে ডায়াগ্রামগুলো ইনক্লুডিং করা নেই, তাই অসুবিধা হবে। নেক্সট ক্লাসে সেটা ইনক্লুড করে দেব, সেটাও খুবই ইম্পর্টেন্স রয়েছে শর্ট কোশ্চেনের জন্য। সেখানে সঞ্চয়জাত ভূমিরূপগুলির পয়েন্টগুলো রয়েছে স্টেলাকটাইট, স্টেলাগমাইট আর হ্যালিকটাইট, সবগুলো রয়েছে, রিমস্টোন, ড্রিপস্টোন, বোঝা গেছে? সেগুলো নেক্সট ক্লাসে ডিসকাস করে দেব। থ্যাঙ্কস, আজকে এইটুকুই। আর ডায়াগ্রামগুলো বাকি রয়েছে না, ডায়াগ্রামগুলো দেখাচ্ছে। ডায়াগ্রামগুলো দেখে নাও। পরীক্ষার জন্য আলাদা আলাদা করে ডায়াগ্রামগুলো দিলে খুবই সুবিধা হবে। ওকে, আলাদা আলাদা করে ওখানে দেওয়া রয়েছে, এগুলো দেখে নাও। এগুলো ডোলাইন, এগুলো থেকে বুঝতে পারবে না, আলাদা আলাদা ছবিগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে সোয়ালা হল বা সিঙ্কহোল। সোয়ালা হল, এটা সোয়ালা হল, সোয়ালা হলের ছবি। এটা হচ্ছে ডোলাইন, ডোলাইনের ছবি। এই যে বৃহৎ রূপ আকার ধারণ করেছে ডোলাইনের ছবি আরও রয়েছে। হচ্ছে ব্লাইন্ড ভ্যালি, এই যে ব্লাইন্ড ভ্যালি, অন্ধ উপত্যকা। এখানে সমস্ত জলটা এখানে প্রবেশ করে গেছে, তার অগ্রভাগটা কী হবে তাহলে? ড্রাই ভ্যালি হয়ে যাবে, ওখানে জল পৌঁছাতে পারছে না, শুষ্ক উপত্যকা হয়ে যাবে। এই যে শৃঙ্খল এখানে সৃষ্টি হওয়ার ফলে শৃঙ্খলের দিয়ে অভ্যন্তরে ভূ অভ্যন্তরে জল প্রবেশ করে যাওয়ার ফলে অগ্রবর্তী ভাগটি শুষ্ক অবস্থায় পড়ে থাকে, তাই তাকে আমরা শুষ্ক উপত্যকা বলি। ডায়াগ্রামগুলি আলাদা আলাদা করে যদি পরীক্ষার খাতায় সুন্দরভাবে বানিয়ে নাও, তাহলে সঠিক মার্কস পাওয়ার চান্স থাকবে, তাহলে নাম্বার কাটতে পারবে না। ওকে, আরে বাবা, নেক্সট রয়েছে, এটা হচ্ছে ডলাইনের ছবি। নেক্সট এটা হচ্ছে পোনার, পোনার বলে একটা পয়েন্ট ছিল না, পোনারের ছবি, এটা পোনার। এটা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপগুলি, স্টেলাকটাইট, স্টেলাগমাইট, এটা বুঝিয়ে দিচ্ছি তাহলে, এখানে ছবিটা যেহেতু রয়েছে। স্টেলাকটাইট, স্টেলাগমাইট, এখানে দেখে নাও। ওয়ার্ড সেন্টেন্সগুলো যদি প্রয়োজন পড়ে লিখে নাও, একসাথে কমপ্লিট হয়ে যাবে। এগুলো সঞ্চয়জাতের আন্ডারে পড়ছে, বোঝা গেছে? এখানে কতগুলি স্টোন রয়েছে, ড্রিপ স্টোন, রিম স্টোন, ভাগে ভাগ রয়েছে। ড্রিপ স্টোন কোনগুলোকে বলা হয়? গুহার ছাদ থেকে, লিখে নিও সেন্টেন্সগুলো, গুহার ছাদ থেকে যখন জলের সঙ্গে দ্রবীভূত হয়ে চুনাপাথর ফোঁটা ফোঁটা রূপে পড়ে যে ভূমিরূপগুলি গঠিত হয় তাদের পাতন স্তর বলে। এই পাতন স্তরটাই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটাই পুট করে কোশ্চেনটা। ফ্লো স্টোন একটা রয়েছে, ফ্লো স্টোন। ফ্লো স্টোনটা কী হচ্ছে? ফ্লো স্টোনের ড্রিপ স্টোনের বাংলা হচ্ছে পাতন স্তর, পাতন প্রস্তর। আর ফ্লো স্টোনের বাংলা হচ্ছে প্রবাহ প্রস্তর। প্রবাহ প্রস্তরটা কি? প্রবাহমান জলের দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলি
ফ্লোস্টোন বলা হয়। প্রবাহমান জলের দ্বারা সৃষ্টি ভূমিরূপগুলি ফ্লোস্টোন বলা হয়। আর নেক্সট রয়েছে রিমস্টোন। রিমস্টোনটা হচ্ছে প্রান্ত প্রস্তর। প্রান্ত প্রস্তরটা কী জিনিস? গুহার বক্ষ উপচে জল প্রবাহের ফলে গুহা প্রান্তে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তাদের রিমস্টোন বলা হয়। এখানে এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামটা ড্রিপ স্টোনের আন্ডারে যতগুলি ভূমিরূপ গড়ে উঠছে সেই ভূমিরূপগুলির ডায়াগ্রাম বোঝা গেছে। ড্রিপ স্টোনের মধ্যে দেখো কি কি হচ্ছে, স্টেলাকটাইট, স্টেলেগমাইট, স্তম্ভ, হেলিকটাইট, এই চারটা মেন ভূমিরূপ রয়েছে। এগুলোই কোশ্চান থাকে পরীক্ষাতে। স্টেলাকটাইট কি জিনিস? স্টেলাকটাইটটা দেখে নাও। গুহার ছাদ থেকে, এটা একটা গুহার ছাদ থেকে দ্রবীভূত চুনাপাথর মিশ্রিত অতি ঘন গাঢ় জল ফোঁটা ফোঁটা রূপে মেঝেতে পড়ার এই যে এটা মেঝেতে পড়ার আগেই বাষ্পীভূত হলে ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় দণ্ডের আকারে ঝুলতে থাকে। এই ঝুলতে থাকা ঝুড়ির মতো এরূপ দণ্ডগুলিকে স্টেলাকটাইট বলা হয়। বোঝা গেছে? এই যে ঝুলতে থাকা এই ক্যালসিয়াম কার্বনেটের দণ্ডগুলিকে আমরা স্টেলাকটাইট বলা হয়। বোঝা গেছে? আর যেগুলি স্টেলাগমাইট কাকে বলছি? গুহার ছাদ থেকে, এই যে গুহার ছাদ থেকে পড়ছে, গুহার ছাদ থেকে ঝরে পড়া চুনের ফোঁটা একটু একটু করে মেঝেতে জমে গিয়ে, এই যে একটু একটু করে জমে গিয়ে উপরের দিকে বিস্তৃত হচ্ছে, একটু একটু করে জমে গিয়ে মোটা স্তম্ভের আকারে উপরের দিকে ক্রমশ বাড়তে থাকছে। এইরূপ স্তম্ভকে স্টেলাগমাইট বলা হয়। কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। ওপরের গুলোকে বলা হচ্ছে স্টেলাকটাইট, যেগুলি ঝুড়ির মতো ঝুলে রয়েছে দণ্ডের মতো, আর যেগুলি এখানে পড়ে জমা হয়ে যখন উপরের দিকে বিস্তৃত লাভ করছে তাকে স্টেলাগমাইট বলা হয়। মোমবাতি তো হয়ে থাকে, মোমবাতি জ্বালানোর ফলে যেগুলো নিচের দিকে পড়ে আবার জমা হয়ে উপরের দিকে ওঠে, বোঝা গেছে? যেগুলো ঝুলতে থাকে সেগুলো হচ্ছে স্টেলাক। জাস্ট বোঝাবার জন্য বললাম, ওটা ওখানে পরীক্ষার খাতায় যেন না লেখো। ওকে, নেক্সট ক্যাপ বা কলম। পিলার হচ্ছে যদি গুহার ছাদ থেকে নামতে থাকা স্টেলাকটাইট ও নিচের দিক থেকে উঠতে থাকা স্টেলাগমাইট, এই দুটি যখন পরস্পর একসঙ্গে এমন সময় হবে তো একসঙ্গে মিলে যাবে, জমা হতে হতে উপরের দিকে উঠবে আর এদিকে ঝুলে থাকা দণ্ডটির সাথে মিলে যাবে। যখন মিলে যাবে একসঙ্গে যুক্ত হয়ে যাবে, একটি দণ্ডে যখন পরিণত হয়ে যাবে, যখন দুটি একসাথে মিলিত হয়ে একটি দণ্ডে পরিণত হবে, এই যে এটা মিলিত হয়েছে, এই যে ঝুলছে এটার সাথে মিলিত হয়ে গেছে, একে আমরা বলবো পিলার বা স্তম্ভ, বাংলাতে স্তম্ভ। ওকে, আর হেলিকটাইটটা কি হচ্ছে? হেলিকটাইট হচ্ছে যারা চুনাপাথর গুহার মধ্যে অনেক অস্বাভাবিক আকৃতির ও ভঙ্গিত মূর্তি গড়ে ওঠে। এই আকৃতি ছাড়াও আরও আলাদা ধরনের আকৃতির ভূমিরূপ গড়ে ওঠে যখন দ্রবীভূত চুনের মূর্তি ওপরের দিকে, নিচের দিকে, পার্শ্ব বরাবর তির্যকভাবে, এই তির্যক কথাটা মনে রাখবে, এটা শর্ট কোশ্চেনও থাকে, তির্যকভাবে অথবা বক্রভাবে বৃদ্ধি পায়, তখন তাকে আমরা কি বলবো? শর্ট কোশ্চেনে জিজ্ঞেস করে, তখন তাকে আমরা হেলিকটাইট বলবো। ওকে, এটাই হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপের আন্ডারে পড়ছে। নেক্সট আর যদি কোথাও ডায়াগ্রাম রয়েছে দেখি। নেক্সট একটা ডায়াগ্রাম রয়েছে এখানে, ক্লায়েন্টস বা গ্রাইক্স। এখানে ডায়াগ্রামটা বইয়েও রয়েছে, বইয়ে দেখে নিও। গ্রাইক বা ক্লিন্ট হচ্ছে, তো ডিসকাস করা হয়ে গেছে অলরেডি। এই যে নিচের, এই যে এটা দেখা যাচ্ছে, এই নিচু ভাগটিকে কি বলছে?
এই যে দীর্ঘ দর্বণ গর্ত, এই গর্ত সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, ক্রাইক। আর ক্লেন্ট কি হচ্ছে, উঁচু শিলাখণ্ডগুলি, এই যে উঁচু শিলাখণ্ডগুলি রয়েছে সেগুলি হচ্ছে ক্লিন্ট। ওকে, আর যদি নিজের মতো করে ডায়াগ্রাম দেওয়ার থাকে বই থেকে বের করে ডায়াগ্রাম দিয়ে নিও। ওকে, থ্যাঙ্কস ফ্রেন্ডস। ন্যাচারাল ব্রিজের কতগুলো ডায়াগ্রাম ছিল দেখাচ্ছি যদি রয়েছে। হ্যাঁ, এখানে রয়েছে। এই যে হচ্ছে এটা ন্যাচারাল ব্রিজ। ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল ব্রিজ হচ্ছে এটা যেটাকে বলা হলো প্রাকৃতিক সুড়ঙ্গ। প্রাকৃতিক সুড়ঙ্গ এটা হচ্ছে সোয়ালা হোল। সোয়ালা হোল, এই ছবিটা হচ্ছে সোয়ালা হোলের। এই যে এখানে জল প্রবেশ করছে, এটা হচ্ছে টেরারোসা। টেরারোসা ল্যাটেরাইট মৃত্তিকা, লাল মৃত্তিকা। এটা হচ্ছে টেরারোসার ছবি। এটা হচ্ছে ড্রাই ভ্যালি। এটা হচ্ছে সেতু, সেতু যেটাকে আমরা ন্যাচারাল ব্রিজ বললাম। আগেরটা হচ্ছে ন্যাচারাল সুড়ঙ্গ, প্রাকৃতিক সুড়ঙ্গ, ন্যাচারাল টুনেল। এটা হচ্ছে ন্যাচারাল টুনেল, হচ্ছে ন্যাচারাল। নেক্সট রয়েছে, এটা একসাথে ছবিগুলো রয়েছে। এটা হচ্ছে পোনারের ছবি। ওকে, থ্যাঙ্কস ফ্রেন্ডস, আজকে এইটুকুই। নেক্সট ক্লাস নেক্সট ইউনিট রয়েছে সামুদ্রিক প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপ নিয়ে ডিসকাস করা হবে। ওকে।